হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব আপকামিং ডব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে যে ডানকান প্যাসেজ রয়েছে সেটা কোন দুটি দেশের মধ্যে রয়েছে। ডানকান প্যাসেজ কোন দুটি অংশকে পৃথক করেছে সেটা কিন্তু আমাদের কোশ্চেন রয়েছে। তাহলে চারটে অপশন রয়েছে কি কি? দক্ষিণ আন্দামান, লিটল আন্দামান, আন্দামান এবং নিকোবর, মালদ্বীপ, আর মিনিকয় এবং লাক্ষদ্বীপ, না মালদ্বীপ এবং মিনিকয়। তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে অপশন এ। তাহলে মনে রাখবে দক্ষিণ আন্দামান আর লিটল আন্দামানকে পৃথক করেছে কে? পৃথক করেছে ডানকান প্যাসেজ। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? ভারতের কোন রাজ্য লবণাক্ত মৃত্তিকা সর্বাধিক দেখা যায়? কোন রাজ্যে সবচেয়ে বেশি লবণাক্ত মাটি দেখা যায়? রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র না উড়িষ্যা? তাহলে প্রত্যেকেই জানি সব থেকে বেশি সল্টেড মৃত্তিকা দেখা যায় গুজরাটে। গুজরাটের মধ্য দিয়ে যে গুজরাটের সবচেয়ে লংগেস্ট কোস্ট লাইন রয়েছে, মানে কোস্ট লাইন বলতে যেটাকে আমরা বলি সমুদ্রের যে দ্বীপ, কোস্ট লাইন রয়েছে, সেই কারণে কি হয় যে সমুদ্রের জল সবচেয়ে বেশি গুজরাটের বিভিন্ন অংশে প্রবেশ করে, বিশেষ করে গুজরাটের কচ্ছ জেলাতে। কচ্ছ জেলা যেটা গুজরাটের সবচেয়ে বড় জেলা রয়েছে, ভারতের সবচেয়ে বড় জেলা কচ্ছ জেলা, সেটাকে হোয়াইট ডেজার্ট বলা হয় কারণ এখানে প্রচুর লবণ উৎপাদন হয়ে থাকে, বিকজ অফ এর সবচেয়ে লংগেস্ট ভগ্ন উপকূলের জন্য। সেই কারণে সবচেয়ে বেশি লবণাক্ত মৃত্তিকা সেটা কিন্তু আমরা গুজরাটে দেখতে পাই। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে নর্মদা নদী কোন গ্রস্ত উপত্যকা মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে? আরাবল্লী বিন্ধ্য পর্বতের মধ্য দিয়ে, বিন্ধ্য সাতপুরা পর্বতের মধ্য দিয়ে, সাতপুরা এবং অজন্তা পাহাড়ের মাঝ দিয়ে, না মহাদেব আর মহাকাল পর্বতের মাঝ দিয়ে? তাহলে প্রত্যেকেই জানি নর্মদা নদী যেটা রয়েছে সেটা রিফট ভ্যালি, সেটা বেসিক্যালি বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। দেখো দুই দিকে দুটো পর্বত রয়েছে, বিন্ধ্য পর্বত, দুটো পর্বতের মাঝের যে অংশ, সেই জায়গাটাকে গ্রস্ত উপত্যকা বলা হয়, যেটাকে রিফট ভ্যালি বলা হয়। এই জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী এবং এই নর্মদা নদী প্রবাহিত হয়ে আমাদের পতিত হয়েছে আরব সাগরে। ঠিক আছে, আরব সাগরে পতিত হওয়ার কারণে এই নদীটা হচ্ছে আমাদের পশ্চিম বাহিনী নদী। বাকি গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো সব কিন্তু আমাদের পূর্ব বাহিনী নদীর মধ্যে পড়ে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কি বলেছে? বুর্জিল পাস কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর না সিকিম? তাহলে মনে রাখবে যে বুর্জিল পাস রয়েছে সেটা বেসিক্যালি জম্মু কাশ্মীরে অবস্থিত। এই পাস বলতে কোন জায়গাকে বলা হয়? পাস বলতে বলা হয় দুটো যখন পর্বতের মাঝের অংশ, অর্থাৎ যার মধ্যে দিয়ে আমরা পর্বতটাকে অতিক্রম করতে পারি, সেটাকে পাস বলা হয়। খাইবার গিরি পাস, নাথুলা পাস, জজিলা পাস, সেরকম একটা ফেমাস পাস হচ্ছে বুর্জিল পাস, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? ভারতের প্রথম সুতাকল বা কটন মিল কোথায় অবস্থিত? মুম্বাই, আহমেদাবাদ, শ্রীরামপুর না ঘুষুরি, হাওড়া? তাহলে প্রত্যেকেই জানি যে ভারতের প্রথম পাটকল বা সুতাকল তৈরি হয়েছিল হাওড়ার ঘুষুরিতে। খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে প্রাচীন কটন মিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ভারতেই তৈরি হয়েছিল, অর্থাৎ ভারতের প্রথম কটন মিল যেটা কিন্তু বা আমাদের পশ্চিমবঙ্গের হাওড়ার ঘুষুরিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে কর্ণাটক মালভূমির পশ্চিমের পাহাড়ি অংশকে কি বলা হয়? ময়দান, মালনাদ, ভাবর, নারী? তার প্রত্যেকেই জানি কর্ণাটক মালভূমি যেটা রয়েছে তার পশ্চিমের পাহাড়ি অংশকে বলা হয় মালনাদ। তাহলে কর্ণাটকের মালভূমি অঞ্চল যেটা কিন্তু যার উপরেই আমাদের ডেকান প্ল্যাটু অবস্থিত, অর্থাৎ কর্ণাটক মালভূমির মধ্যেই অবস্থিত কিন্তু আমাদের ফেমাস শহর সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে প্রধানত বর্তমানে জল সংকট রয়েছে, তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোর যেটা অবস্থিত সেটা কিন্তু এই মালভূমির ওপরে অবস্থিত। সেই কারণে সহজে এখানকার মানুষ কিন্তু জল পায় না, এবং এই কারণে বর্তমানে ব্যাঙ্গালোর প্ল্যান্ট সিটি হলেও সেটা মালভূমির উপরে অবস্থিত হওয়ার জন্য পানীয় জলের সংকট কিন্তু ব্যাঙ্গালোরে বর্তমানে ভিজিবল হচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? ঝাড়খণ্ডের জাদুঘোটা কোন খনির জন্য বিখ্যাত? কয়লা, তামা, ইউরেনিয়াম না বক্সাইড? তো মনে রাখবে ঝাড়খণ্ডের যে জাদুঘোটা সেটা ফেমাস কিন্তু ইউরেনিয়ামের জন্য। রিচেস্ট সোর্স অফ ইউরেনিয়াম আমাদের এখান থেকে পাওয়া যায়। ইউরেনিয়াম থেকে কি হয়? ইউরেনিয়াম আমাদের একটা রেডিও অ্যাক্টিভ মেটাল। রেডিও অ্যাক্টিভ মানে তেজস্ক্রিয় মৌল। এর ফলে কি হয়? ইউরেনিয়াম থেকে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে পারি। এছাড়া এর সাথে সাথে আমরা পারমাণবিক বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইউরেনিয়ামকে ব্যবহার করে থাকি। সেই কারণে ইউরেনিয়াম ভীষণ গুরুত্বপূর্ণ এবং ঝাড়খণ্ডের জাদুঘোড়াতে ইউরেনিয়ামের খনি কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের ক্ষুদ্রতম নদী দ্বীপ পিকক আইল্যান্ড কোন নদীতে অবস্থিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী না কাবেরী?
তাহলে বিশ্বের ক্ষুদ্রতম নদী দ্বীপ যেটা পিকক আইল্যান্ড, সেটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত রয়েছে বিশ্বের ক্ষুদ্রতম নদী দ্বীপ পিকক আইল্যান্ড, যেটা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। ওকে, চলো পরবর্তী পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? সর্দার সরোবর বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? তাপ্তি, কৃষ্ণা, নর্মদা না মহানদী? তাহলে মনে রাখবে, সর্দার সরোবর যে বহুমুখী নদী পরিকল্পনা, এটা কিন্তু নর্মদা নদীর উপরে অবস্থিত হচ্ছে। আমাদের যে গুজরাটে রয়েছে নর্মদা রিভার, তার উপরে রয়েছে সর্দার সরোবর বহুমুখী নদী উপত্যকা। একটা জিনিস মনে রাখবে যে বহুমুখী নদী উপত্যকা বা পরিকল্পনা ব্যাপারটা কি, যে কোনো নদীর ওপরে শুধুমাত্র একটা জায়গায় না থেকে সেই নদীর জলকে যদি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন সেই জলকে যদি জল সেচে ব্যবহার করা হয়, এছাড়া জল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এছাড়া বিভিন্ন ধরনের পারপাসে যদি ব্যবহার করা হয়, সেটাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। যেমন ভারতের প্রথম যদি বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়, সেটা কিন্তু অবশ্যই ডিভিসি, মানে দামোদর ভ্যালি কর্পোরেশন, যার মধ্যে একাধিক বাঁধ রয়েছে। সেরকম নর্মদা নদীর উপরে রয়েছে সর্দার সরোবর বহুমুখী নদী পরিকল্পনা। ওকে, পরবর্তী প্রশ্নে যা যা কি বলেছে? কপিলি কোন নদীর অন্যতম উপনদী? গঙ্গা, ব্রহ্মপুত্রা, যমুনা না তিস্তা? তাহলে এই কপিলি নদী, এটা ব্রহ্মপুত্র নদীর কিন্তু একটা বিশেষ উপনদী। ঠিক আছে, মনে রাখবে কপিলি নদী ব্রহ্মপুত্র নদীর একটা বিশেষ উপনদীর মধ্যে অন্যতম। পরবর্তী প্রশ্ন কি বলেছে? সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছে? প্রেসিডেন্ট রুল জারির কথা বলা হয়েছে। মনে রাখবে, এই যে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল, এটা এক ধরনের এমার্জেন্সি সিচুয়েশন, বা যেটাকে আমরা বলি জরুরি অবস্থা। তো এই জরুরি অবস্থার যে ধারণা, এটা কিন্তু আমরা গ্রহণ করেছি জার্মানির কনস্টিটিউশন থেকে। জার্মানিতে যে কনস্টিটিউশন রয়েছে, জার্মানির কনস্টিটিউশনকে বলা হয় ওয়েমেনার কনস্টিটিউশন। জার্মানির যে ওয়েমেনার কনস্টিটিউশন রয়েছে, সেখান থেকে আমরা জরুরি অবস্থার ধারণা গ্রহণ করেছি। এখানে তিন ধরনের জরুরি অবস্থা রয়েছে। প্রথমত রয়েছে জাতীয় জরুরি অবস্থা, দ্বিতীয়ত রয়েছে রাজ্য জরুরি অবস্থা, আর তৃতীয়ত রয়েছে অর্থনৈতিক জরুরি অবস্থা, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা। তো জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় 352 নম্বর আর্টিকেলের মাধ্যমে, রাজ্য জরুরি অবস্থা 356, আর অর্থনৈতিক জরুরি অবস্থা 360। তো এখানে রাজ্য জরুরি অবস্থাকেই বলা হয় রাষ্ট্রপতি শাসন বা সাংবিধানিক অচল অবস্থা। সেটা কোনটা? ডেফিনেটলি সেটা হবে অপশন বি, 356 নম্বর ধারায়। বোঝা গেল? আমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, আম্বেদকর, সচ্চিদানন্দ সিনহা বা জওহরলাল নেহেরু? তাহলে দেখো, প্রত্যেকেই জানি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদে প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তাহলে গণপরিষদে যে প্রথম অধিবেশন হয়েছিল, সেটা কিন্তু 1946 সালের 9 ডিসেম্বর হয়েছিল। 9 ডিসেম্বর যখন প্রথম সেশন বসে, সেই সময় কে সভাপতি হবে সেটা কিন্তু ডিসাইড করা হয়নি। সেই কারণে কি হয়, ফ্রেঞ্চ প্র্যাকটিস, মানে ফ্রান্সে যে হয়ে থাকে, সে ফ্রেঞ্চ প্র্যাকটিস অনুযায়ী যে সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিল, সেই বয়স্ক ব্যক্তিকে সেই সভার অস্থায়ী সভাপতি হিসেবে অ্যাপয়েন্ট করা হয়। তিনি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। তো মনে করা হয় এখানে আরেকটা প্রশ্ন পড়ে, এই সচ্চিদানন্দের নাম কে উপস্থাপন করেছিলেন? তাহলে সেক্ষেত্রে মনে রাখবে, তার নাম উপস্থাপনা করেছিলেন আচার্য জে বি কৃপলানি বা কৃপালিনী, যা তোমরা উচ্চারণ করতে পারো, কোনো সমস্যা নেই। তিনি কে ছিলেন? তিনি ছিলেন স্বাধীনতার সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট। কিন্তু পরবর্তী সেশন, যেটা 11 ডিসেম্বর হয়, সেখানে গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে মনে রাখবে, গণপরিষদের স্থায়ী সভাপতি বা সভাপতি বললে রাজেন্দ্র প্রসাদ, অস্থায়ী বললে সেটা অবশ্যই ডক্টর সচ্চিদানন্দ সিনহা হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? জরুরি অবস্থার সময় নাগরিকদের মৌলিক অধিকার রদ করার ক্ষমতা কার রয়েছে? সুপ্রিম কোর্ট, ভারতের সংসদ, ভারতের প্রধানমন্ত্রী না ভারতের রাষ্ট্রপতি? তো মনে রাখবে, মৌলিক অধিকার রদ করার ক্ষমতা একমাত্র ভারতের রাষ্ট্রপতি রয়েছে। রাষ্ট্রপতি চাইলেই মৌলিক অধিকার রদ করতে পারে, তবে রাষ্ট্রপতি কিন্তু নিজের ইচ্ছায় মৌলিক অধিকার রদ করতে পারেন না। তাকে আমাদের ভারতের প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী, এবং তার যে মন্ত্রী পরিষদ রয়েছে, যেটাকে কম বা কাউন্সিল অফ মিনিস্টার বলে, তাদের সুপারিশ অনুযায়ী, তারা যদি সুপারিশ করে, তখনই কিন্তু একমাত্র রাষ্ট্রপতি মৌলিক অধিকার রদ করতে পারে। মনে রাখবে, রাষ্ট্রপতি কিন্তু নিজের ইচ্ছায় কখনো মৌলিক অধিকার রদ করতে পারে না। ফলে পরীক্ষায় যদি প্রশ্ন থাকে মৌলিক অধিকার রদ করার ক্ষমতা কার রয়েছে, তখন একটা অপশন অবশ্যই থাকবে, যে সংসদের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। তখন অ্যান্সার বলতে হবে মন্ত্রী পরিষদের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি অ্যান্সার করতে হবে। ঠিক আছে? তাহলে এভাবে কিন্তু শুধু রাষ্ট্রপতি মনে রাখলে এক্সামের সময় কিন্তু উত্তর ডিফিকাল্ট হবে তোমাদের জন্য। সেই কারণে কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা ভীষণ জরুরি। পরবর্তী প্রশ্ন,
সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য কে পাঠ করান? চারটে অপশন রয়েছে: রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, ভারতের প্রধানমন্ত্রী না ভারতের আইনমন্ত্রী। মনে রাখবে, সাংবিধানিক যে পদাধিকার ব্যক্তিরা যখন নিয়োগ হয়ে থাকে তখন তাদেরকে শপথ বাক্য, যাদেরকে ওথ বলা হয়ে থাকে, ওথ বা অ্যাফার্মেশন যেটা বলা হয়, সেটা কিন্তু দেয়া হয়ে থাকে, যেটা সংবিধানে কিন্তু শিডিউলের মধ্যে রয়েছে। তোমাদের জন্য একটা প্রশ্ন রইল যে সংবিধানের কোন তপশিল বা কোন শিডিউলের আন্ডারে, কোন তপশিল বা কোন শিডিউলের আন্ডারে রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রী যে কোনো পদাধিকার ব্যক্তিদের ওথ বা শপথ বাক্য পাঠ করা হয়? তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও কোন তপশিলের আন্ডারে ভারতের রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করা হয়। তাহলে এখানে প্রশ্নটা ছিল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের শপথ বাক্য পাঠ কে করান? সেটা হয় রাষ্ট্রপতি। মনে রাখবে, রাষ্ট্রপতি কিন্তু সবাইকে শপথ বাক্য পাঠ করান। যদি তিনি না থাকেন, তাহলে রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি, রাষ্ট্রপতি নিজেও যেতে পারেন অথবা তিনি কোনো ব্যক্তিকে নিযুক্ত করতে পারেন। ঠিক আছে, মনে রাখবে। এবার প্রশ্নটা যদি উল্টো হয়, রাষ্ট্রপতি যদি সবাইকে করে, তাহলে রাষ্ট্রপতিকে কে করে? তখন বলতে হবে রাষ্ট্রপতিকে যদি শপথ বাক্য হয়, সেটা হবে ভারতের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। ইনি কিন্তু শপথ বাক্য পাঠ করান। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংসদের 0 আওয়ারের সময় কতক্ষণ হয়ে থাকে? 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা না 2 ঘন্টা? তাহলে 0 আওয়ার হয়ে থাকে 1 ঘন্টা। 0 আওয়ার কখন হয়? যখন সংবিধানের কার্যক্রম শুরু হওয়ার প্রথম যে ঘন্টা হয়ে থাকে, সেই প্রথম ঘন্টাকে বলা হয় 0 আওয়ার। সেই সময় কি হয়, যে কেউ তার নিজস্ব বক্তব্য রাখতে পারে। এরপরে হয় কোশ্চেন আওয়ার, যেখানে যে কেউ প্রশ্ন করতে পারে। আশা করি বোঝা গেল। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, এবং আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।